বেশ, তাহলে আমরা প্রথমে দেখলাম যে সেন্টেন্সটা আমরা পাঁচটা ভাগে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা চেঞ্জেস আসছে, যেগুলো মার্ক করা রয়েছে সেই চেঞ্জেসগুলো আসছে। আচ্ছা, আমি বললাম যে ন্যারেশন জানতে গেলে আমাকে প্রথম দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি সেন্টেন্স এবং টেন্স সম্বন্ধে। আমরা সেন্টেন্স ট্রান্সফরমেশন করানোর সময় আমি ভাগ করিয়ে দিয়েছিলাম, দুটো ভাগে বিভক্ত করতে পারি আমরা দুটো ভাবে, একটা স্ট্রাকচারাল এবং আর একটা ফাংশনাল। এবং স্ট্রাকচারাল সেন্টেন্সগুলোকে দেখেছিলাম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তিনটে ভাগে ভাগ করছি। আর ফাংশনালগুলোকে আমরা ভাগ করছিলাম পাঁচটা ভাগে। ঠিক আছে, এই পাঁচটা ভাগের মধ্যে প্রথম ছিল গাধাটিভ মানে অ্যাসার্টিভ। ঠিক আছে, বেশ। তারপরে ছিল আমাদের ইন্টারোগেটিভ। ওকে, তারপরে ছিল ইম্প্যারেটিভ, তারপরে ছিল অপটেটিভ, তারপরে ছিল এক্সক্লামেটরি। ঠিক আছে, এই পাঁচটা ভাগ ছিল। এবং এই পাঁচটা ভাগটাই আমাদেরকে জানতে হবে ন্যারেশন চেঞ্জ করার সময়। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমাদের লাগবে না, আমরা জানি কেন লাগবে, কারণ এই বাক্য অনুসারেই সব লিঙ্কারগুলো নির্ধারিত হবে। লিঙ্কার কি বসবে, লিঙ্কার কোনগুলো, এই যে দ্যাট, এগুলো আমাকে নতুন করে বলতে হবে না, তোমরা সবাই জানো। এই বাক্যটা দ্যাট বসেছে, এইবার এই দ্যাটটা বসলো কি কারণে, অন্য কিছু কেন বসলো না, কাকে দেখে বসলো, বসলো বাক্যের ধরনটা দেখে। বেশ, কোন ধরনের বাক্যে কি কি লিঙ্কার আছে একবার চট করে দেখে নেওয়া যাক। আমরা জানি সবটাই, তবু একবার ঝালিয়ে নেওয়া যাক। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার বসে দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুই রকম লিঙ্কার আছে, ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। ইফ কখন বসবে, যেগুলো ডাব্লিউএইচ কোশ্চেন নয়, অর্থাৎ ধরে নাও কোনো মোডালস দিয়ে কোশ্চেন হলো, কিংবা কোনো ডু ভাব দিয়ে কোশ্চেন হলো, কিংবা কোনো বি ভাব দিয়ে কোশ্চেন হলো, সেগুলো সবগুলোর ক্ষেত্রে ইফ বসবে। এবং এখন কোনো কোশ্চেন যদি ডাব্লিউএইচ শব্দ দিয়ে শুরু হয়, তাহলে সেখানে ডাব্লিউএইচ শব্দটা নিজেই লিঙ্কারে কাজ করে, আলাদা করে অন্য কোনো লিঙ্কার নিতে হয় না, কাজ মিটে গেল। ইম্পারেটিভ সেন্টেন্স, এই ধরনের বাক্যে লিঙ্কার কে টু। অপটেটিভ সেন্টেন্স, এই ধরনের বাক্যে লিঙ্কার কি আবার দ্যাট। এক্সক্লামেটিভ সেন্টেন্স, এই ধরনের বাক্যে লিঙ্কার কি দ্যাট। সুতরাং দেখতে পাচ্ছি তিন ধরনের বাক্য রয়েছে যাদের লিঙ্কার দ্যাট, অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। কেবলমাত্র দুজন রয়েছে যাদের লিঙ্কার আলাদা, ইন্ট্রোগেটিভের আলাদা এবং অপটেটিভে আলাদা, সরি ইম্পারেটিভে আলাদা। তাহলে ইন্ট্রোগেটিভে ইফ অথবা ডাব্লিউএইচ, আর ইম্পারেটিভে টু। ব্যাস, কাজ মিটে গেল। আমরা প্রথম বাক্যটাতে দ্যাট বসিয়েছি, মানে হয় এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ছিল, নয় অপটেটিভ, নয় এক্সক্লামেটরি। আচ্ছা, এক্সক্লামেটরি তো বাক্য দেখলেই বুঝে যাব, কারণ শেষে একটা এক্সক্লামেশন সাইন দেওয়া থাকবে। নিশ্চিতভাবে যে বাক্যটা তোমরা আপাতত লাল কালিতে দেখা দেখছো সেটাতে এক্সক্লামেশন সাইন নাই, তার মানে এক্সক্লামেটরি সেন্টেন্স নয়। হয় অ্যাসার্টিভ, নয় অপটেটিভ, দুটোর মধ্যে একটা। অপটেটিভ বাক্য কোনগুলো, যেগুলো কোনো তোমার ইচ্ছাকে বোঝাচ্ছে, প্রার্থনাকে বোঝাচ্ছে, সেগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ, হ্যাঁ, এই যে ঈশ্বর তোমার মঙ্গল করুক, এই ধরনের যে বাক্যগুলো, সেই বাক্যগুলোকে বলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, উইস অথবা প্রেট। ওকে, আর অ্যাসার্টিভ যে কোনো বিবৃতি। তাহলে আমাদের কোয়েশ্চেনটা অ্যাসার্টিভে ছিল, সেহেতু এখানে দ্যাট বসলো। বেশ, প্রথমেই আমি যেটা দেখলাম, বললাম যে সেইড টু থাকলে টোল্ড হয়, তাহলে আর কোনটা কি থাকলে কি হয় একবার দেখে নেওয়া যাক, চট করে ঝালিয়ে নেওয়া যাক। লিস্ট বলছে যদি তোমার শুধু সেইড থাকে, তাহলে ন্যারেশন চেঞ্জ করার পর অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে সেটা সেইডই থাকে। লিস্ট বলছে যদি তোমার ওটা সেইড টু হয়, তাহলে ইনডাইরেক্ট স্পিচে ওটা হয়ে যায় টোল্ড। লিস্ট বলছে যদি বাক্যটা কোশ্চেন হয়, তখন সেইড থাকুক কিংবা সেইড টু থাকুক, যাই থাকুক, সেগুলো সবসময় আস্কড হয়, যদি সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেইড বা সেইড টু যাই থাকুক, সেটা সবসময় আস্কড হবে। ওকে, এরপরে আসি, যদি তোমার সে থাকে, SAY, সে, তখন কি করব, তখন সে থাকলে সেই লিখব। এবং যদি শেষ থাকে, SAYS, তাহলে তখন সেই শেষই লিখব। এখন কথা হলো, যদি এটা সে টু অথবা শেষ টু থেকে থাকে, দুটো নেওয়া যাক, শেষ টু, যদি সে টু থাকে তাহলে তখন কি বলবো, তখন বলবো টেল। আর যদি শেষ টু থাকে তখন বলবো টেলস। সাধারণ বিষয়, এ তো আমরা ছোটবেলা থেকে জেনে আসছি। আবার যদি উইলসে থাকে, উইলসে,
তাহলে সেটারও কোনো চেঞ্জ হয় না, উইল সেটা উইলসেই থাকে। এইবার প্রথম পার্টটা আমরা জেনে নিলাম যে কোটেশনের বাইরে কি চেঞ্জ হচ্ছে। কোটেশনের বাইরে একটাই চেঞ্জ করার মতো অংশ, সেগুলো হচ্ছে এইগুলো। কোটেশনের ভেতরে প্রথম যেটা চেঞ্জ হয় সেটা তো জেনে গেলাম, মানে কোটেশনের ভেতরে না, আমরা কোটেশনের ভেতরে ঢুকিনি। কমা এবং কোটেশনটার বদলে কি আসে সেটা তো লিঙ্কার বলে, ওটা তো জানলাম কোন ধরনের সেন্টেন্সে কি লিঙ্কার বসে। এবার কোটেশনের ভেতরে আসা যাক। কোটেশনের ভেতরে কি কি চেঞ্জ হচ্ছে দেখো। যদি প্রথম দেখাতেই দেখতে পাবো, প্রথমেই দেখতে পাবো প্রোনাউনটা পাল্টে গেছে, ছিল আই হয়ে গেছে হি। এটা কি আন্দাজ মতো বসাই, আন্দাজ মতো করবো না, এটারও তো একটা নিয়ম আছে, নির্দিষ্ট নিয়ম কি ফলো করবে। এটা থাকলে ওটা হয়, এরকম করে অত মনে রাখতে হবে না, জাস্ট 3টে অক্ষরের নিয়ম। হয়তো আমি তোমাদের আগেও বলেছি করা থেকে, হ্যাঁ। 3টে অক্ষরের নিয়ম কি, প্রোনাউন চেঞ্জের নিয়মকে বলা হয় পুত্র সন্তানের নিয়ম বলা হয়, রুল অফ সন। পুত্র সন্তানের নিয়ম বলা হচ্ছে কিরম নিয়ম, অলমোস্ট একই কালার হয়ে গেল, বেশ অন্য কালার নেই, লাল কালার নেই। মজরি হচ্ছে না, ধরো এক মিনিট। বেশ, নিয়ম কি বলছে, সন এস ও এন, এই নিয়মে পাল্টায় প্রোনাউন। কিরকম, এস, এস এর অর্থ কি সাবজেক্ট, ও এর অর্থ কি অবজেক্ট, তাহলে এন এর অর্থ নো চেঞ্জ। কখন হবে কেসটা, কোটেশনের ভেতর তোমার যে বাক্যটি রয়েছে সেই বাক্যটিতে প্রোনাউন যদি ফার্স্ট পারসন হয়, প্রোনাউনটা যদি ফার্স্ট পারসন হয়, প্রোনাউন যদি তোমার ফার্স্ট পারসন হয়, ঠিক আছে, তাহলে সেই প্রোনাউন সাবজেক্টকে দেখে চেঞ্জ হবে। কোথাকার সাবজেক্ট, কোটেশনের বাইরের সাবজেক্ট। এবার তাকাও, আমার আই ছিল, আইটা কোন পারসন, আইটা ফার্স্ট পারসন। কি বলেছি, ফার্স্ট পারসন কাকে দেখে, সাবজেক্টকে। কোথাকার সাবজেক্ট, কোটেশনের বাইরের সাবজেক্ট। কোটেশনের বাইরে কি আছে, রতন সেড টু যতীন, তাহলে এখানে সাবজেক্টকে রতন, মানে যে কাজ করছে, কাজটা কে করছে, বলার কাজটা করছে রতন, তাহলে রতনকে থেকে চেঞ্জ হলো আইটা। রতন তো ছেলে, তাই রতনের জন্য আই পাল্টে কি বসলো, হি। রতন যদি মেয়ে হতো, যদি রত্না বলা থাকতো, রত্না সেড টু যতীন, তাহলে তখন হি না লিখে আমরা লিখতাম সি। এই যে আয়ের বদলে কি বসবে, হি বসবে নাকি সি বসবে নাকি কি বসবে, এই যে ঘুলিয়ে ফেলি জিনিসগুলো, ঘোলাবো না। যদি এই প্রোনাউনটা ফার্স্ট পারসন হয়, সে ফলো করবে সাবজেক্টকে। সাবজেক্ট বলতে কোটেশনের বাইরে যে সাবজেক্টটা রয়েছে, কোটেশনের বাইরে যেটুকু বাক্য থাকবে, যে বলে সে হয় সাবজেক্ট, যাকে বলে সে হয় অবজেক্ট। তাহলে গেল, ফার্স্ট পারসন যদি থাকে সে সাবজেক্টকে দেখবে। এবার দ্বিতীয় জায়গায় আসছে, দ্বিতীয় জায়গায় বলছে যদি ওই প্রোনাউনটা সেকেন্ড পারসন হয়, ঠিক আছে, সেকেন্ড পারসন হয়, তাহলে সে কাকে দেখবে, তাহলে সে দেখবে অবজেক্টকে, ঠিক আছে। যদি এখানে ধরো আয়ের জায়গায় ইউ থাকতো, ইউ আর গোয়িং টু কলকাতা টুমরো, তাহলে ইউটা কাকে ফলো করতো, অবজেক্ট অর্থাৎ যতীনকে ফলো করতো। এবার যতীনও যেহেতু ছেলে, তাই হি বসতো, ঠিক কথাই, ঠিক আছে। কিন্তু যতীন যদি ছেলে না হয়ে মেয়ে হতো, যতীন যদি যতীনের জায়গায় যদি তোমার ধরো সীতা রইলো কি রীতা রইলো, যা হোক কিছু একটা রইলো, তাহলে সীতা রীতা যা হোক তারা তো মেয়ে, তাহলে তখন তাদের বদলে সি বসতো। যদি এটা আয়ের জায়গায় ইউ এর থাকতো, ইউ থাকতো, ইউ সেকেন্ড পারসন, তাহলে প্রোনাউন যদি সেকেন্ড পারসন হয় ফলো করবে অবজেক্টকে, প্রোনাউন যদি ফার্স্ট পারসন হয় ফলো করবে সাবজেক্টকে। এইবার তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে, স্যার অনেক সময় দেখা যায় রতন সেইড, তারপর আর টু যতীন কি টু রীতা কি টু মিতা এই অংশটা থাকে না। এবার দেখা গেল কোটেশনের ভেতর আমার সাবজেক্টটা বা প্রোনাউনটা সেকেন্ড পারসন হচ্ছে, তাহলে সেকেন্ড স্যার আমি স্যার অবজেক্ট কোথায় পাবো, অবজেক্ট তো দেওয়া থাকে না। সাধারণত ইউ, ওয়াই ও ইউ, ইউ দিয়ে থাকলে দেয়া থাকে না সাধারণত, তো সেক্ষেত্রে ইউটাকে লেখা যায়, অথবা অবজেক্টের জায়গায় নিজেকে ভেবে নিয়ে করতে পারো, এটা দিয়ে করা যেতে পারে। অর্থাৎ তোমাকে বলছে এটা ভেবে তুমি কাজটা করতে পারো, মানে রতন সেইড টু মি, টু মি এই অংশটা আছে ভেবেও তুমি কাজটা করতে পারো। অথবা ইউ থাকলে ইউটাকে ইউই রাখতে পারো, তাতেও ভুল হবে না, ঠিক আছে। কিন্তু যেটা নিয়ম বেসিক, সেই নিয়মটাকে আমরা ফলো করি প্রথমে।
এবার তাহলে নো চেঞ্জটা কোথায় খাটবে? নো চেঞ্জটা গিয়ে খাটছে আমাদের কোথায় না, যদি প্রোনাউনটা থার্ড পারসন হয়। 3 প্রকার পার্সন রয়েছে, তো প্রোনাউনটা যদি থার্ড পারসন হয় তাহলে সেখানে কাউকে দেখার দরকার নেই, কে সাবজেক্ট কে অবজেক্ট কিচ্ছু লাগবে না, ও কোনো চেঞ্জই হবে না, যা আছে তাই বসবে। অর্থাৎ এখানে যদি থাকতো রতন সেড টু যতীন হি ইজ গোয়িং টু কলকাতা টুমরো, ঠিক আছে, সে আগামীকাল কলকাতা যেতে চলেছে, তাহলে এখানে হিটা কিন্তু সে হি বসতো, কোনো পরিবর্তনই হতো না। তাহলে প্রোনাউন চেঞ্জে 3টে নিয়ম বা 3টে শব্দ এস ও এন, ঠিক আছে। ফার্স্ট পার্সন হলে সে ফলো করবে সাবজেক্টকে, সেকেন্ড পার্সন হলে সে ফলো করবে অবজেক্টকে, থার্ড পার্সন হলে সে ফলো করবে কাউকে না, অর্থাৎ নো চেঞ্জ। দ্বিতীয় ধাপ, কোটেশনের ভেতর প্রথম ধাপ আমরা পেরিয়ে গেলাম প্রোনাউনের চেঞ্জটা, কিন্তু তারপর দেখতে হচ্ছি অ্যাম গোয়িং হয়ে গেছে ওয়াজ গোয়িং, তার মানে টেন্সের চেঞ্জ হয়ে গেছে। তাহলে 3 নম্বর ধাপ কিসের চেঞ্জ? টেন্সের চেঞ্জ। প্রথম ধাপ ছিল এই যে কোটেশনের বাইরের চেঞ্জ কোটা, তারপরে দ্বিতীয় ধাপ ছিল আমাদের এই লিঙ্কারগুলো, তৃতীয় ধাপ হচ্ছে প্রোনাউন চেঞ্জ, চতুর্থ ধাপে রয়েছে আমরা এখন, যেখানে টেন্সের পরিবর্তন হচ্ছে। মোটামুটি সবাই জানো টেন্সগুলো কি পরিবর্তন হয়, কিন্তু তবুও যেটা কিভাবে সহজে মনে রাখতে হয় সেটা একবার বলে দিই। সহজে দেখো এই গোটা অংশে টেন্সের কি পরিবর্তন হয়, স্রেফ দুটোকে মনে রাখতে হয়, বাদ বাকি কাউকে মনে রাখতে হয় না, অটোমেটিক হয়ে যায়। কি? যদি আমার ডাইরেক্ট স্পিচ অর্থাৎ কোটেশন দেওয়া বাক্যটা সিম্পলে থাকে, প্রেজেন্টে থাকে, প্রেজেন্ট টেন্সের যে কোনো ভাগ, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যা খুশি থাক, সেইগুলো ন্যারেশন চেঞ্জ করার পর সেম টু সেম পাস্টে যাবে। অর্থাৎ কোশ্চেন যদি তোমার সিম্পল প্রেজেন্ট থাকে, ন্যারেশন চেঞ্জ করার পর সেটা সিম্পল পাস্ট হবে, সেম টু সেম। কোশ্চেন যদি আমার প্রেজেন্ট পারফেক্ট থাকে, ন্যারেশন চেঞ্জ করার পর সেটা যাবে আমার পাস্ট পারফেক্ট, ঠিক আছে। যদি প্রেজেন্টে থাকে সেই একই থাকবে, কিন্তু শুধু টেন্সটা পাল্টে পাস্ট হয়ে যাবে, এইটুকুই তফাৎ। তাহলে এগুলো কি মুখস্থ করতে হয়? লাইন ধরে ধরে মুখস্থ করবো না, শুধু মাথায় রেখে দেবো যাহাই প্রেজেন্ট তাহাই পাস্ট। যেটা প্রেজেন্টে যা ছিল ন্যারেশন চেঞ্জ করার পর সেম টু সেম পাস্টে সেই একই জায়গায় যাবে। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, এসব কিছু না। সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্টই হবে, সিম্পল টু সিম্পল, কন্টিনিউয়াস টু কন্টিনিউয়াস, পারফেক্ট টু পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পারফেক্ট কন্টিনিউয়াস, শুধু টেন্সটা পাল্টে যাবে, প্রেজেন্ট ছিল পাস্ট, ব্যাস কাজ মিটে গেল। মনে রাখবো কোনটা? দুটো জিনিসকে মনে রাখতে হয়। একটা হচ্ছে আমার ডাইরেক্ট স্পিচ অর্থাৎ কোটেশন দেওয়া বাক্যটা, সেটা যদি সিম্পল পাস্টে থাকে, তাহলে এটা আমাকে মনে রাখতে হয় কিসে যায়? পাস্ট পারফেক্ট, ওকে। এবং যদি সেটা পাস্ট কন্টিনিউয়াসে থাকে, যদি সেটা পাস্ট কন্টিনিউয়াসে হয়, তাহলে তখন সেটা কিসে যাবে? কিছুই না, আগেরটার সঙ্গে আর একটুখানি জুড়ে দাও, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। আর যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে এটার কোনো চেঞ্জ হয়ই না, সেম টু সেম থাকে, ডাইরেক্ট স্পিচেও যা থাকবে ইনডাইরেক্ট স্পিচেও তাই থাকবে, অর্থাৎ পাস্ট পারফেক্টই থাকবে। একই জিনিস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও তাই হয়, এখানেও কোনো চেঞ্জ হয় না, ডাইরেক্টেও যা ইনডাইরেক্টেও তাই থাকে, টেন্সে কোনো পরিবর্তন হয় না। তাহলে আলটিমেটলি মনে রাখতে হলো কটা? মাত্র দুটো, সিম্পল পাস্ট আর পাস্ট কন্টিনিউয়াস, বাদ বাকিগুলো তো কোনো কথাই নাই, প্রেজেন্টগুলো সব পাস্টে যাবে, আর দুটো তো কোনো পরিবর্তনই হবে না, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ল্যাটা চুকে গেল টেন্সে, ঝামেলা মেরে দাও, মিটিয়ে দাও, এখানে নিয়ে বেশি ভেবে লাভ নেই। এবার চলে আসছি আমরা পরবর্তী পার্টটায়। পরবর্তী অংশে কি পরিবর্তন হয়েছিল? টেন্সে পরিবর্তন হওয়ার পরপরই দেখা যাচ্ছে
শেষে একটা শব্দ রয়েছে টুমোরো, এটা পাল্টে দ্য ডে আফটার হয়ে গেল। এটাকে বলা হয় দ্য চেঞ্জেস অফ টাইম অ্যান্ড প্লেস। আচ্ছা, তবে তার আগে একটা ছোট্ট প্রশ্ন, তোমরা সবাই জানো, কেন আমি যে এখানে বেলায় করছিলাম যা সিম্পল প্রেজেন্টে থাকবে তাই সিম্পল পাস্ট করে দিচ্ছিলাম, তাহলে পাস্টের গুলোকে প্রেজেন্ট এখানে নিয়ে যাচ্ছি না? কেন নিয়ে যাচ্ছি না? সিম্পল পাস্টটাকে সিম্পল প্রেজেন্ট কেন করে দিচ্ছি না? কিংবা পাস্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন করছি না বলো? ওটা তো আগে তো অতীত বোঝানোর জন্য, মানে মানে এই যে এটা এই রুলসটা তো সেই যেটা ছিল সেখানে তো পাস্ট টেন্স ছিল, তাহলে তো ভিতরটা যেটা ওটা তো পাস্টেই থাকবে। অর্থাৎ যখন সেইট ফেইট এসব থাকছে তখন কি বুঝিয়ে যাচ্ছে যে বাক্যটা তো অলরেডি আমরা শুনে ফেলেছি, যে জিনিসটা একবার শোনা হয় সেটা কি আর কোনোদিন পাস্ট থেকে প্রেজেন্টে যেতে পারবে? যেটা একবার ঘটে গেছে তাকে কি আমি পাস্ট থেকে প্রেজেন্টে নিয়ে যেতে পারবো? পারবো না। পাস্টেই রাখতে হবে, শুধু রূপটা একটু চেঞ্জ করতে হবে। এই কারণের জন্য পাস্ট থেকে প্রেজেন্টে কখনই যেতে পারবো না আমরা, প্রেজেন্ট থেকে পাস্টে যেতে পারবো। এইবার কতগুলো ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কোথায়? এই জায়গায় আসছি। কিছু কেস রয়েছে যেখানে টেন্সে কোনো পরিবর্তন হয় না, টেন্স যা ছিল তাই থাকে। সেই সব কটা কেস হলো এইগুলো। যদি এগুলো দেখতে পাও তাহলে কোটেশনের ভেতরে থাকা বাক্যটার টেন্সের কোনো পরিবর্তন হবে না, যার জন্য এগুলোকে সব আমি এক জায়গায় রেখেছিলাম। যদি তুমি এইগুলো দেখতে পাও, এইগুলো থাকলে কোটেশন দেওয়া বাক্যটা বা ডাইরেক্ট স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হবে না। প্লাস এগুলো ছাড়াও কিছু রয়েছে, যেমন ধরো ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ইউনিভার্সাল ট্রুথ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, একে তুমি পাল্টে পাস্ট টেন্সে করে দিতে পারবো না, দ্য সান রোজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠেছিল তারপর ভুলে গেছে আর উঠবে না কাল থেকে, এমনটা তো নয়। আগেও উঠেছিল, আজও উঠবে, ভবিষ্যতেও উঠবে। একে আমি পাল্টাতে পারবো না। এর কোনো টেন্স হয় না, সবসময় বর্তমানকালই থেকে যাবে, মানে অন্য কোনো টেন্সের রূপে যায় না, সবসময় প্রেজেন্টই থেকে যাবে। আবার কিছু হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ঠাকুমা রোজ সকালে গীতা পাঠ করেন, এটা রোজ করেন, অতীতেও করতেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন, যতদিন ঠাকুমা বাঁচবেন, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? তাহলে এগুলো সব সময় ঘটমান বর্তমানের মধ্যে থেকে যাবে, সব সময় একটা ঘটমান বর্তমান না, মানে সবসময় বর্তমান মধ্যে থেকে যাবে, সাধারণ বর্তমান। এগুলো টেন্সে কোনো চেঞ্জ হবে না। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে এই কেসগুলো কোটেশনের বাইরে যদি এগুলো দেখতে পাও তাহলে বুঝতে হবে কোটেশনের ভেতরে টেন্সে কোনো চেঞ্জের গল্পই নাই, মহা আনন্দে করি। টেন্স বাদ দিয়ে বাদ বাকিগুলো সবগুলি চেঞ্জ হবে, সেটা যেন খেয়াল থাকে। প্রোনাউন চেঞ্জ হওয়া, অন্যান্য টাইম ফাইমগুলো থাকলে সেগুলো চেঞ্জ হওয়া, সেগুলো যেমন নিয়ম হয় তেমনই চেঞ্জ হবে, কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হবে না। বেশ, এবার তাহলে পরবর্তীতে আমরা দেখছিলাম লাস্ট যে চেঞ্জটা পাচ্ছিলাম 5 নম্বরে, সেই চেঞ্জটা ছিল ওই যে টাইম অ্যান্ড প্লেসের চেঞ্জ। কোন টাইম থাকলে কি হয়, কোন প্লেস থাকলে কি হয়, আমি ছোট্ট করে লিস্টটাকে লিখিয়ে দিচ্ছি, যদিও তোমরা জানো সবই, তবু দেখে নিই আমরা। ঠিক আছে? ডাইরেক্ট বলে লিখি একদিকে। আমি কিন্তু ক্লাসে যাওয়ার আগে একবার জাস্ট ঝালিয়ে দিলাম, ঠিক আছে? যতই করো ছোট্ট করে একটু বলে দিলাম, যাতে করে আইডিয়াটা তাড়াতাড়ি আসে। বেশ, আমার ডাইরেক্টে যদি বলছে নাও থাকে তাহলে ইনডাইরেক্টে হয়ে যায় সেটাই দেন। ডাইরেক্টে যদি বলছে হেয়ার থাকে, ইনডাইরেক্টে সেটা চলে যায় দেয়ার। ডাইরেক্টে যদি বলছে দিস থাকে, ইনডাইরেক্টে সেটাই হয়ে যাবে দ্যাট। ডাইরেক্টে যদি বলছে দিস, অর্থাৎ দিসেরই প্লুরাল নাম্বার থাকে, তাহলে সেটা হয়ে যাবে দোজ। ওকে। ডাইরেক্টে ডাইরেক্টে যদি বলছে এগো, মানে আগে, সেটা ইনডাইরেক্ট হয়ে যায় বিফোর। ওকে। ডাইরেক্ট বলছে যদি এবার টাইমে আসি টুডে, তাহলে হয়ে যাবে দ্যাট ডে। ওকে। ডাইরেক্টে যদি থাকে ইয়েস্টারডে,
ইনডাইরেক্টে সেটা হয়ে যাবে দ্য ডে বিফোর, অথবা প্রিভিয়াস ডে। ঠিক আছে, ডাইরেক্টে যদি থাকে টুমোরো, ওকে, সেটাই ইনডাইরেক্টে তাহলে আমার কি হয়ে যায়, আমরা সবাই জানি দ্য ডে আফটার, অথবা দ্য নেক্সট ডে। মোটামুটি এই কেসগুলো থাকে। আচ্ছা, আর একটা দিয়ে দিই, দাঁড়াও। যদি থাকে আমাদের লাস্ট নাইট, বিগত রাত্রি, লাস্ট নাইট হোক মর্নিং হোক সে অনুযায়ী জাস্ট ডেটুকু পজিশনটুকু চেঞ্জ হবে। দ্য লাস্ট নাইট থাকলে দ্য নাইট বিফোর, যদি দ্য লাস্ট ডে বলা হয় তখন কি হবে, দ্য ডে বিফোর। ঠিক আছে, দ্য নাইট বিফোর। মোটামুটি এগুলোর মধ্যেই সবগুলি সীমাবদ্ধ থাকে আমাদের চেঞ্জেস অফ টাইম অ্যান্ড প্লেসে। ঠিক আছে, আরও টুকটাক দু একটা পেতে পারো, সেটা আলাদা কথা, সে আমরা প্র্যাকটিস করতে করতেই পেয়ে যাব। আর একটা হচ্ছে কি ইট, এটার কোনো চেঞ্জ হয় না, ইটটা ইটই থাকে। ঠিক আছে, অনেকে এটাকে চেঞ্জ করে ফেলে, ইট থাকলে দ্যাট করে দেয়। বেশ, এবার একটা জিনিস খেয়াল করতে হবে, আমি তো বললাম ডাইরেক্ট এটা থাকলে এটা, এখন ডাইরেক্টই যদি ধরো ডাইরেক্ট দেয়া রয়েছে দেয়ার, এখন হেয়ার না থেকে ডাইরেক্টই দেয়া রয়েছে দেয়ার, তাহলে ইনডাইরেক্ট কি হেয়ার করব, মানে এটা কি হেয়ার হয়ে যাবে? তখন হবে না, দেয়ার থাকলে দেয়ারই হবে। শুধু একটা জিনিস মনে রেখে দিও, যে কাছের জিনিসকে দূরে পাঠানো যায়, দূরের জিনিসকে কাছে আনা যায়, এটা হচ্ছে কি সোজা নিয়ম ন্যারেশন। ঠিক আছে, যাহা একবার দূরে চলিয়া গিয়েছে তাহা দূরেই থাকে, তাহার ফিরিয়া আসে না, ইহা মাথায় রাখিও। ব্যাস, তাহলে যে দেয়ার হয়ে গেছে, দূরে চলে গেছে, সে আর কখনোই হেয়ার হবে না। ঠিক আছে, যেগুলো দূরের বা যেগুলো পরের, সেগুলো সবসময় দূরে এবং পরেতেই থাকবে, কাছে বা আগে আর হতে পারবে না। দিস থাকলে দ্যাট করব, কিন্তু দ্যাট থাকলে সেটা দ্যাটই থাকবে, সে আর কোনোদিন দিস হতে পারবে না। ব্যাস, এই সিম্পল ইকুয়েশনটাকে মাথায় রেখে দাও, মোটামুটি ন্যারেশনের কাজ আপাতত ওপরে ওপরে হয়ে গেল। এবার অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্সে গেলে তো আরও অনেকটা গভীরে যেতে হবে। অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্সে গেলে যেমন ধরো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা সেইট থাকলে সেইট বসাচ্ছি, সেইট টু থাকলে টোল্ড বসাচ্ছি, ওগুলো কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স চেঞ্জ হয়। যেমন বললাম কোশ্চেন হলে যেই হয়ে যাক বা যেরকমই থাকুক, সেইট সেইট টু যাই থাক, সবেতেই আক্সড বসবে, যদি সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। এখন এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হতো, সেইর অথবা সেইট টুর বদলে সেখানে বিভিন্ন রকম জিনিস বসতে পারত। যদি অনুরোধ করতো তাহলে রিকোয়েস্টেড, যদি আদেশ দেয় তাহলে অর্ডার্ড। ঠিক আছে, যদি উপদেশ দেয় তাহলে অ্যাডভাইসড। এখন কথা হলো, এগুলো বাদ দিয়েও ধরে নাও কাউকে নিষেধ করা বোঝালো, তাহলে তখন আমরা দুটো জিনিস করতে পারি, অর্ডার দিয়েও করতে পারি, কিন্তু একবারে ডাইরেক্ট নিষেধ করার জন্য একটা শব্দ প্রয়োগ করা হয়, সেটা বলা হয় ফরবেড, FORBAD। ফরবেড কিন্তু মাথায় রাখবে বারবার নিজেই নেগেটিভ ওয়ার্ড, যে বাক্যে ফরবেড প্রয়োগ করবো সে বাক্যে আর নট ইউজ করতে পারবো না। তাহলে এইগুলো কোন ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে? এগুলো আমাদের ইম্প্যারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, আর প্রথমটা হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, পরে নিচ্ছি, এখন শোনো। বেশ, এরপর কি বলছে দেখো, আবার যদি অপটেটিভ সেন্টেন্স হয়, তখন ওই সেইড অথবা সেইড টুর বদলে দুটো জিনিস বসতে পারে। কি? একটা হচ্ছে কি উইস্ট, অথবা আর একটা হচ্ছে কি প্রেড, যদি এটা অপটেটিভ সেন্টেন্স হয়। সেইড অথবা সেইড টুর বদলে এই দুটো বসবে। এখন সেন্টেন্সটা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, বিস্ময়বোধক বাক্য হয়, তাহলে তখন অনেক কিছু বসতে পারে। ঠিক আছে, তখন সেইড অথবা সেইড টুর বদলে অ্যাকর্ডিং টু আওয়ার ফিলিং শব্দ বসবে, অনুভূতি।
আমি যেগুলো লিখছি কেবল সেটাই সীমাবদ্ধ তা নয়, এখানে যেমন অনুভূতি সেই অনুযায়ী যে কোনো শব্দ তুমি বসাতে পারো, কিন্তু যেটা কমন অর্থাৎ যে অংশ সবার সঙ্গে থাকবেই সেটা হচ্ছে কি এক্সক্লেইমড। কেউ কেউ ইন লেখে, কেউ কেউ উইথ লেখে, আমি বলবো উইথটাই লেখো, দ্যাট উইল বি বেটার, শুনতেও ভালো লাগে। এক্সক্লেমড উইথ, ঠিক আছে, প্লাস এরপরে তোমার অনুভূতি। যদি আনন্দ হয়, ঠিক আছে, যদি আনন্দ হয় তখন কি লিখবো? এক্সক্লেমড উইথ জয়। যদি দুঃখ হয় তখন কি লিখবো? এক্সক্লেম উইথ সরো। যদি ঘৃণা করি এক্সক্লেম উইথ সেম। যদি সাহস বোঝায় ব্রাভো, এক্সক্লেম উইথ কারেজ। যদি অবাক হয় এক্সক্লেম উইথ ওন্ডার। মোটামুটি এই 4-5টা প্রয়োগ সব থেকে বেশি দেখা যায়, ঠিক আছে। এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ সেম, এক্সক্লেম উইথ কারেজ, এক্সক্লেম উইথ ওন্ডার। এর মধ্যে 3টে প্রয়োগ সব থেকে বেশি পাবে, জয়, সরো, ওন্ডার। ওন্ডার যে কোনো বিষয় থেকে যখন অবাক হবে, হোয়াট আ বিউটিফুল সাইট, কি অসম্ভব সুন্দর দৃশ্য, তাহলে তখন এক্সক্লেম উইথ ওন্ডার। ওকে, গেল। তো মোটামুটি সব কিছুই কভার হলো, কিন্তু এখনো একটা অংশ বাকি আছে। এখন যে কথাটা মাথায় না রাখলে ন্যারেশন চেঞ্জটা সম্ভব নয়, কি সম্ভব নয় বা নিখুঁত সম্ভব নয়, সেটা হচ্ছে মাথায় আমাদের সবসময় রাখতে হবে ন্যারেশন চেঞ্জে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাচ্ছি, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট যখন আমরা যাচ্ছি, সবসময় মাথায় রেখো তুমি যেটা ইনডাইরেক্ট স্পিচে বাক্য পেলে, দ্যাট উইল বি অলওয়েজ ইন অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, তাতে তুমি যে কোনো সেন্টেন্সকে ট্রান্সফার করে দাও, কিচ্ছু যায় আসে না। ন্যারেশন চেঞ্জ হওয়ার পর তোমাকে শেষে ফুল স্টপই বসাতে হবে। তুমি সেখানে এক্সক্লেমেটরি সাইন বসাতে পারবে না, তুমি সেখানে জিজ্ঞাসা চিহ্ন বসাতে পারবে না, তুমি অন্য কোনো সাইন ব্যবহার করতে পারবে না, অনলি ইউ হ্যাভ টু ইউজ ফুল স্টপ। তাহলে এবার এখানে একটা প্রশ্ন থেকে গেল যে স্যার কোশ্চেনগুলোকে অ্যাসার্টিভ করো, তো জানি সাবজেক্টকে আগে আনো, তারপর বিভাবকে নিয়ে যাও, তাহলেই সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই তো। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস বি ভার্ব, অথবা যদি মেন ভার্ব থেকে থাকে মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এইটাই হচ্ছে কি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচারে থাকা মানেই তুমি বুঝে গেলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। কিন্তু ওই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো যখন বলা হচ্ছে হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল, কত সুন্দর, মাথায় রাখবে ন্যারেশন চেঞ্জ করার সময় আমি আর একটু বাড়ি দিচ্ছি, হাউ বিউটিফুল ইট ইজ, তবে আর একটু ভালো করে বুঝতে পারবে এটা কতই না সুন্দর। ন্যারেশন চেঞ্জ করার আগে, এই বাক্যগুলোকে ন্যারেশন চেঞ্জ করার আগে মনে মনে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে নেবে। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে সাবজেক্টকে প্রথমে আনতে হবে। সাবজেক্ট কি ছিল? ইট। তারপর কি ছিল? ইজ। এই হাউটার বদলে কি বসে? ভেরি, গ্রেট, এসবগুলো দেখিয়েছিলাম ট্রান্সফরমেশন করা থেকে। এখানে আমরা ভেরি বসাচ্ছি, ইট ইজ ভেরি বিউটিফুল, ঠিক আছে। ব্যাস, এই বাক্যটাকে ভেবে নাও এবং এইটার ন্যারেশন করবে। এটার যদি ন্যারেশন চেঞ্জ করো তাহলে কি হবে? ইট ওয়াজ ভেরি বিউটিফুল। এই যে ইট ছিল সে তো ওয়াজ হয়ে যাবে, সিম্পল প্রেজেন্ট ছিল সিম্পল পাস্ট হয়ে যাবে, তবে তোমার উত্তরটা ঠিক হবে। এখন তুমি যদি হাউ বিউটিফুল ইট ওয়াজ দিয়ে এটাই দিয়ে এক্সক্লেমেটরি সাইন দিয়ে রেখে দাও ন্যারেশন চেঞ্জ করার পর, তাহলে কিন্তু ভুল হয়ে গেল, কারণ তুমি বাক্যটা এক্সক্লেমেটরি লিখে দিয়েছো, তোমাকে লিখতে হতে অ্যাসার্টিভ। তাহলে এক্সক্লেমেটরি বাক্য থাকলে সেটাকে অ্যাসার্টিভে আগে ট্রান্সফার করবে মনে মনে, না পারলে পাশে রাফে কোথাও লিখবে, দিয়ে তার ন্যারেশন চেঞ্জ করে বসা। এইটা হচ্ছে গিয়ে আলটিমেট জায়গা, যে জায়গাটা ঠিক করতে পারলে পুরো ন্যারেশনটা কমপ্লিট হবে। এইটা যদি মাথা থেকে বেরিয়ে যায় যে ন্যারেশন চেঞ্জ হওয়ার পর ইনডাইরেক্ট স্পিচে আমার ফুল স্টপ দেওয়া বাক্য হয়, তাহলে ভুল হওয়ার চান্সটা বেড়ে গেল। আশা করি মোটামুটি ন্যারেশনের যেটা বেসিক ধাপ বা যেগুলো ধাপ সেগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়েছে।